আজকে আমাদের টপিকস পদার্থবিজ্ঞানের অঙ্ক চ্যাপ্টার পরমাণুর গঠন। প্রথম কোশ্চেন বলেছে এক্স একটি পরমাণু যার পারমাণবিক সংখ্যা 92 এবং ভর সংখ্যা 235। পরমাণুটির ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কত? দেখো এই সিম্বলের মধ্যেই পরমাণুর ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা আছে। আমি বলেও দিলাম পরমাণুতে যদি 3টি নিউট্রন বেশি থাকতো তাহলে তার সংকেত কিভাবে লেখা হতো। দেখো এই একটা এক্স পরমাণু যার নিচের দিকে আছে এটা 92, ওপরে আছে 235। এবার ওপরে যেটা থাকে এটাকেই বলে ভর সংখ্যা, আর নিচে এটা থাকে এটাই হলো পারমাণবিক সংখ্যা, অথবা এই পারমাণবিক সংখ্যাকেই বলা হয় প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যাকেই আবার বলা হয় ইলেকট্রন সংখ্যা। পরমাণুর এই নিচের অংশটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু ক্রমাঙ্ক, ঠিক আছে। আর ওপরে যেটা থাকে এটাকে বলা হয় ভর সংখ্যা। তো এখান থেকে ভর সংখ্যা পেয়ে গেলাম 235, পারমাণবিক সংখ্যা পেয়ে গেলাম 92, ঠিক আছে। নেক্সট বলেছে 3টি নিউট্রন বেশি থাকতো তাহলে সংকেত কিভাবে লেখা হতো। তো এখানে 3টি নিউট্রন, এখানে নিউটন কত আমরা জানি না। এই যে ভর সংখ্যা আর এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যার পার্থক্য, তাকে বলা হয় নিউটন সংখ্যা। তো নিউটন সংখ্যা ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। এখানে ভর সংখ্যা কত? 235, প্রোটন সংখ্যা 92। তো 235 থেকে 92 বিয়োগ করলে এটা 143। তো নিউটন সংখ্যা আমি পেয়ে গেলাম 143। এবার 3 যদি বেশি থাকতো তাহলে নতুন যে নিউটন সংখ্যা হতো সেটা হয়তো 146 হতো। তো যেহেতু নিউটন সংখ্যা বাড়ছে, প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সেম থাকবে, শুধু ভর সংখ্যার পরিবর্তন হয়ে যাবে। ভর সংখ্যা কেমন হবে? এই 92 এর সঙ্গে যোগ করে দিলেই এটা আবার ভর সংখ্যা পেয়ে যাব। তো এটা হচ্ছে 238। তো পরমাণুটার যে সংকেত সেটা 92 এক্স, তার পাওয়ারে থাকবে 238। এটা হলো নতুন সংকেত। সরাসরি ভর সংখ্যার সঙ্গে 3 যুক্ত হয়ে গেলে সেটা আমি কি পাচ্ছি? নতুন একটি ভর সংখ্যা পেয়ে যাচ্ছি। তো নিউটন সংখ্যা সরাসরি ভর সংখ্যার সঙ্গে যুক্ত হয়, আর যোগ 3 238, ঠিক আছে। এটা আমি তোমাদের ডিটেলসে করালাম বোঝানোর জন্য, ঠিক আছে। পরের কোশ্চেন, একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35 হলে পরমাণুটির কেন্দ্রকের গঠন কেমন হবে? পরমাণুটির ইলেকট্রন বিন্যাস দেখাও। তো আমি ধরে নিই যে একটি এই মৌলের পারমাণবিক সংখ্যা 17 বলেছে। তো পারমাণবিক সংখ্যা 17 মানে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা 17ই হবে, সেটা নিচে লিখতে হয়। আর ভর সংখ্যা 35 বলেছে, ওপরে লিখতে হয়। নেক্সট বলেছে পরমাণুর কেন্দ্রকের গঠন কেমন হবে। তো পরমাণুর কেন্দ্রে মেইনলি থাকে প্রোটন, যার সিম্বল প্লাস, আর নিউট্রন থাকে যেটা নিস্তড়িত, এর কোনো সিম্বল থাকে না, ঠিক আছে। এইবার এর চারপাশে থাকে কক্ষপথ, এই কক্ষপথের মধ্যে থাকবে ইলেকট্রন, ঠিক আছে। এইখানে প্রোটন সংখ্যা হবে 17, ইলেকট্রন সংখ্যাও হবে 17, ঠিক আছে, বাইরের কক্ষপথে থাকবে। আর প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা 17 17, এর নিউটন সংখ্যা তাহলে বের করি। তো নিউটন ভর সংখ্যা থেকে বিয়োগ করব প্রোটন সংখ্যা, 35 বিয়োগ 17, তো এটা 18। অর্থাৎ এর যে নিউটন সংখ্যা হবে সেটা 18টি হবে। অর্থাৎ পরমাণুটির কেন্দ্রকের গঠন হবে 17টি প্রোটন থাকবে এবং 18টি নিউট্রন থাকবে। এই হলো মোট 35, ঠিক আছে। আর ইলেকট্রন থাকবে বাইরের কক্ষপথে 17টি। আর এখানে নেক্সট বলেছে পরমাণুটির ইলেকট্রন বিন্যাস দেখাও। আমরা কি জানি যে প্রথম কক্ষপথে এটাকে বলা হয় কে কক্ষপথ, দ্বিতীয় এল কক্ষপথ, তারপরে এম কক্ষপথ, তারপরে এন কক্ষপথ, এরকম থাকে। আর কোন কক্ষপথে সর্বোচ্চ কটি ইলেকট্রন থাকতে পারে এর একটা আমরা ফর্মুলা জানি, 2n²। এন এর মানটা হবে যে প্রথম কক্ষপথ, ঠিক আছে, তারপরে দ্বিতীয় কক্ষপথ, তারপরে তৃতীয় কক্ষপথ, এইভাবে এন এর মান নির্ধারিত হয়। প্রথম কক্ষপথে যদি এন এর মান আমি 1 রাখি তাহলে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তারপরে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি থাকতে পারে,
আর তৃতীয় যে কক্ষপথ সেখানে সর্বোচ্চ থাকতে পারে 18টি, কিন্তু এখানে আছে মোট 17টি ইলেকট্রন। তো 8 অব্দি 10টি অলরেডি হয়ে গেছে, আর আছে 7টি এম কক্ষপথে অর্থাৎ তৃতীয় কক্ষপথে থাকবে। তো এর ইলেকট্রন বিন্যাসটা হবে যে প্রথম কক্ষপথে 2টো, তারপরে কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে 7টা থাকবে। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম। নেক্সট, পরের কোশ্চেন। অক্সিজেনের পরমাণুর প্রোটন সংখ্যা 8 এবং ভর সংখ্যা 16। পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। পরমাণুটির সঙ্গে 2টি ইলেকট্রন যুক্ত হলে অথবা 2টি নিউট্রন যুক্ত হলে কি পরিবর্তন ঘটতো? দেখো কি বলা হয়েছে, এটা একটি অক্সিজেন পরমাণু যার প্রোটন সংখ্যা বলে দিয়েছে 8 আর ভর সংখ্যা বলে দিয়েছে 16। ঠিক আছে, তো 8 এবং 16। নেক্সট বলেছে এর পরমাণু ক্রমাঙ্ক, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তো এই যে 8, এটাই হচ্ছে এর পরমাণু ক্রমাঙ্ক। ঠিক আছে, এটাকেই পরমাণু ক্রমাঙ্ক বলে। আর এটাকেই আবার কি বলা হয়? ইলেকট্রন সংখ্যা। এটাকেই ইলেকট্রন সংখ্যা বলে, একটু আগেই বললাম ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, আর এটাকেই আবার পারমাণবিক সংখ্যাও বলে। আর ওপরে যেটা থাকে এটাকে বলা হয় ভর সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো, এইগুলো সব বেসিক। ঠিক আছে, অ্যাডভান্স লেভেলে কিন্তু যায়নি। নেক্সট বলেছে দেখো যে পরমাণুটির সঙ্গে 2টি ইলেকট্রন যুক্ত হলে অথবা 2টি নিউট্রন যুক্ত হলে কি পরিবর্তন ঘটতো? তো এটা অক্সিজেন পরমাণু যার 2টি ইলেকট্রন যুক্ত হবে, তো ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 10। যেহেতু ইলেকট্রন যুক্ত হচ্ছে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তো যেহেতু ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 10, 2টো ইলেকট্রন যুক্ত হলো, তো যুক্ত হয়ে গেলে এটা কি হয়ে যাবে? এটা একটি নেগেটিভ তড়িৎগ্রস্ত কণায় পরিণত হবে। আর নেগেটিভ তড়িৎগ্রস্ত হলে তাকে কি বলা হয়? অ্যানায়ন। এগুলো মনে রাখবে, অ্যানায়ন। নেক্সট দেখো বলছে 2টি নিউট্রন যুক্ত হলে কি পরিবর্তন হবে? এইবার অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 ছিল মূল যে পরমাণু, তাতে এর সঙ্গে 2টি নিউট্রন যুক্ত হবে। আর নিউট্রন যুক্ত হলে সেটা সরাসরি ভর সংখ্যার সঙ্গে যুক্ত হয়, তোমরা আগের প্রশ্নে দেখেছো। তো এখানে আছে 16টি, আরও 2টো যদি নিউট্রন যুক্ত হয়ে যায় 18টি হয়ে যাবে। এইবার দেখো এটা যদি নিউট্রন যুক্ত হয়, নিউট্রন যুক্ত হলে এর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ রাসায়নিকভাবে কোনো পরিবর্তন হবে না। এটা আগে যেমন ছিল তেমনই থাকবে। আর তোমরা জানো যে যদি অবস্থার পরিবর্তন করতে হয় সেটা ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করে কোনো বস্তুর। ঠিক আছে, রাসায়নিক পরিবর্তন করতে হলে কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করতে হয়। তো এখানে ইলেকট্রন সংখ্যা যেহেতু পরিবর্তন হয়নি, নিউট্রন সংখ্যা পরিবর্তন হয়েছে, তো এর ভর সংখ্যার উপর এর আধান নির্ভর করে না। এটা আসলে কি হলো দেখো, এখানে এর প্রোটন সংখ্যা আছে 8, এটাও এই প্রোটন সংখ্যা আছে 8। তো এই যে অক্সিজেন 8 এবং যার ভর সংখ্যা 16, আরেকটা অক্সিজেন 8 এবং যার ভর সংখ্যা 18, এই দুটো মৌল এরা পরস্পর আইসোটোপ মৌল। আইসোটোপ কেন বলা হচ্ছে? যাদের প্রোটন সংখ্যা সেম থাকে তাদের আইসোটোপ বলা হয়, তোমরা জানো অলরেডি। ঠিক আছে, তো এখান থেকে যে লাস্টের প্রশ্নটার সেটা উত্তর কি হলো? 2টি ইলেকট্রন যুক্ত হলে সেটা নেগেটিভ তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়, আর এটা অ্যানায়ন তৈরি হয়। আর ইলেকট্রন নেগেটিভ, তাই এটা অ্যানায়ন তৈরি করলো। আর 2টি নিউট্রন যুক্ত হলে এরা পরস্পর আইসোটোপ হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে। একটি পরমাণুর কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 3টি ইলেকট্রন বর্তমান। পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। পরমাণুটির যোজ্যতা কত? পরমাণুটি থেকে 3টি ইলেকট্রন সরিয়ে নিলে কি হবে? এখানে কে কক্ষ, এল কক্ষ এবং এম কক্ষ, 3টে কক্ষ দিয়েছে। কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 3টি ইলেকট্রন বলে দিয়েছে। তো এই পরমাণুটাকে যদি আমি এ ধরি, তাহলে এর যে প্রোটন সংখ্যা 8 আর 2 10 আর 13 হবে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা যেহেতু 13 পেলাম, কিন্তু এর নিউট্রন সংখ্যাও জানি না আর এর ভর সংখ্যাও জানি না। হচ্ছে পরমাণুটির ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা এই যে সেম নিচে যেটা থাকে এটাকে বলা হয়, ঠিক আছে, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং
পরমাণু ক্রমাঙ্ক একই জিনিস। তো এটার অ্যান্সার হবে 13, অর্থাৎ এই প্রোটন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক এবং ইলেকট্রন সংখ্যা এই তিনটের অ্যান্সারই হবে 13। নেক্সট বলেছে পরমাণুটির যোজ্যতা কত। তো যখন ইলেকট্রন বিন্যাস করা হয়, ইলেকট্রন বিন্যাসের বাইরের কক্ষকে বলা হয় যোজ্যতা কক্ষ। বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে তাকেই যোজ্যতা ইলেকট্রন বলে। তো এখানে দেখো বাইরের কক্ষে আছে এম কক্ষে 3টি ইলেকট্রন আছে, তো এর যে যোজ্যতা হবে সেটা 3 হবে, যোজ্যতা 3 হবে। পরে বলেছে পরমাণুটি থেকে 3টি ইলেকট্রন সরিয়ে নিলে কি হবে, অর্থাৎ এই ইলেকট্রন কক্ষ থেকে 3টে ইলেকট্রন সরিয়ে নিলে কে কক্ষে থাকবে 2টি, এল কক্ষে থাকবে 8টি, 10টি। তো 3টি ইলেকট্রন সরিয়ে নিলে এটা কি হবে, একটি নিষ্ক্রিয় মৌল তৈরি করে দেবে। নিষ্ক্রিয় বা নিউট্রাল বা স্টেবল মৌল তৈরি হবে, কারণ এটা আর কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করবে না। যদি শেষের কক্ষে 8টি ইলেকট্রন থাকে তাহলে সেটা স্টেবল মৌল তৈরি হয়। তো 3টি মৌল সরিয়ে নিলে এইবার কি হচ্ছে, এই যে পি যে পরমাণু তৈরি করছে এর যে ইলেকট্রন সংখ্যা সেটা হবে 10, কারণ 3টি ইলেকট্রন চলে যাচ্ছে। আর ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, আগে যেমন ছিল ভর সংখ্যা এখনও সেম থাকবে। তো এখন যে ইলেকট্রন হবে সেটা হবে 10। নেক্সট, যেহেতু 3টে ইলেকট্রন চলে যাচ্ছে, ইলেকট্রন নেগেটিভ ধর্মী, ইলেকট্রন যদি বেরিয়ে যায় কোনো পরমাণু থাকে তাহলে সেটা পজিটিভ তড়িৎগ্রস্ত কণায় পরিণত হবে। আর পজিটিভ তড়িৎগ্রস্ত যে অ্যাটম বা পরমাণু তাকে কি বলা হয়, ক্যাটায়ন বলা হয়। পজিটিভ হলে ক্যাটায়ন আর নেগেটিভ হলে অ্যানায়ন, ঠিক আছে। তো এই বিষয়গুলো এখানে ঘটবে। পরের কোশ্চেন, একটি পরমাণুর ভর সংখ্যা 26, নিউটন সংখ্যা 13, পরমাণুটির বিভিন্ন কক্ষে কয়টি করে ইলেকট্রন আছে, পরমাণুটির যোজ্যতা কত। তো আমি ধরে নিই যে এই একটা মৌল যার ভর সংখ্যা 26 বলেছে এবং নিউটন সংখ্যা 13 বলেছে। তো নিউটন সংখ্যা যদি 13 হয়, কয়টি ইলেকট্রন আছে বললাম যে নিচে যেটা থাকে এটাকেই বলা হয় ইলেকট্রন, বা এটাকেই বলা হয় প্রোটন, বা এটাকেই বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। তো ইলেকট্রন সংখ্যা তো পেয়ে গেলাম 13টি। নেক্সট বলেছে পরমাণুটির যোজ্যতা কত। তো বাইরের কক্ষে যে ইলেকট্রন থাকে তাকেই যোজ্যতা ইলেকট্রন বলে। তো এখানে কে এল এম করব, তো 2, 8, 10 আর এম কক্ষে তাহলে থাকবে 3টি, অর্থাৎ এরও যোজ্যতা হবে 3। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো কোশ্চেনটি কি বলেছে, প্রাকৃতিক ক্লোরিন গ্যাস দুটি আইসোটোপ, একটি ক্লোরিন 35 এবং অন্যটি ক্লোরিন 37 দ্বারা গঠিত। ক্লোরিন গ্যাসের মধ্যে এরা 3:1 অনুপাতে বর্তমান থাকে। প্রাকৃতিক ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব কত। দেখো এ হচ্ছে ক্লোরিন, এটা প্রাকৃতিক ক্লোরিন। এই প্রাকৃতিক ক্লোরিনের দুটি আইসোটোপ আছে, একটা হচ্ছে, একটি হলো ক্লোরিন 35, আরেকটি হলো ক্লোরিন 37। আর প্রাকৃতিক যে ক্লোরিন থাকে তার পারমাণবিক গুরুত্ব এখানে বের করতে বলেছে। ক্লোরিনের যে পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা সেটা 17 হয় ক্লোরিনের। তো 17, 17, 17। তো যেহেতু আইসোটোপ তাই এদের দেখো প্রোটন সংখ্যা সব সমান, ক্লোরিনের 17, এটাও 17, এটাও 17, কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে। এইবার এর যে পারমাণবিক গুরুত্ব সেটা আমাকে বের করতে হবে এই দুটো আইসোটোপের পারমাণবিক গুরুত্বের উপর নির্ভর করে। কি করে বের করব, দেখো ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব, প্রকৃত ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব প্রথমটার কত 35, এটা কি অনুপাতে মেশানো হচ্ছে 3, তো গুণ 3, যোগ পরেরটা হচ্ছে 37, এটা কি অনুপাতে মেশানো হচ্ছে 1 অনুপাতে, আর অনুপাতের যোগফল কত 3 আর 1 4, তো ডিভাইডেড বাই 4। তো ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব ইকুয়ালস টু, এটা 3 35-এ 105 আর যোগ 37 ডিভাইডেড বাই 4। তো 105 এবং 37কে যোগ করলে 142 হয় আর ভাগ 4। তো যদি ভাগ 4 করি এটা হচ্ছে 35.5, অর্থাৎ
প্রাকৃতিক ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব হবে 35.5। এটাই হবে সঠিক অ্যান্সার। তো এর মাথায় কি হবে 35.5। তোমরা জানো যে এমনিতেই প্রাকৃতিক ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.5ই হয়। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। একটি মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে এন দ্বারা এটাকে কক্ষপথ রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ এখানে ওই পরমাণুটির মধ্যে 3টি কক্ষপথ আছে আর সবচেয়ে বাইরের কক্ষে 5টি ইলেকট্রন আছে বলেছে। নিউক্লিয়াসে 15টি নিউট্রন আছে। মৌলটির পরমাণু সম্বন্ধে নিচের তথ্যগুলি সাজাও। দেখো এই কোশ্চেনটা অনেক বড়। এই যে ডেটাগুলো দিয়েছে এই ডেটা থেকে কতগুলি কোশ্চেন হতে পারে এই একটা প্রশ্নের মাধ্যমে আমরা জানব। প্রথম যে প্রশ্নটা বলেছে দেখো পরমাণুটির ইলেকট্রন বিন্যাস লেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে পরমাণু ক্রমাঙ্ক কত। 3 নম্বর বলেছে ভর সংখ্যা কত। 4 নম্বর বলেছে যোজ্যতা কত। আরও আছে, মোট এখানে 9টি কোশ্চেন আছে। ঠিক আছে, চলো প্রথম যে কোশ্চেনটা বলেছে সেটার দিকে আমরা ফলো করি। মৌলটির পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখো। এখানে কি বলে দিয়েছে যে বাইরের কক্ষে বলেছে 5টি ইলেকট্রন আছে আর এখানে 3টে কক্ষপথ আছে, একটা কে কক্ষপথ, একটি এল কক্ষপথ এবং লাস্ট কক্ষপথটা হচ্ছে এম কক্ষপথ। এখানে 5টি ইলেকট্রন আছে। আমরা কি জানি যে কে কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে আর এল কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। আমি ধরে নিই যে ওই মৌলটা এ মৌল, তাহলে এর প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কত হবে 8 × 10 আর 5 15, অর্থাৎ নিচে হবে 15। আর এখানে নিউটন সংখ্যা বলে দিয়েছে 15, তাহলে এর ভর সংখ্যাটা কি হবে যে প্রোটন সংখ্যার সঙ্গে নিউটন সংখ্যা যোগ করলে আমরা ভর সংখ্যা পাই। তো 15 আর 15 হবে 30। তো ভর সংখ্যা পেলাম 30 এবং ইলেকট্রন সংখ্যা পেলাম 15। তো মৌলটা কি মৌল সেটা কি তোমরা বুঝতে পারছো? 15 কার অ্যাটমিক নাম্বার বা পরমাণু সংখ্যা কার? সেটা হচ্ছে ফসফরাসের, অর্থাৎ ওই মৌলটা কিন্তু ফসফরাস মৌল। এই ফসফরাস মৌলটি পিরিয়ডিক টেবিলের কোন গ্রুপে এবং কোন পর্যায়ে অবস্থান করে কমেন্ট বক্সে জানাও, তাহলে তোমাদের একটা ছোট টেস্ট হয়ে যাবে। ইলেকট্রন বিন্যাস লেখা হয়ে গেছে। তো 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি। 2 নম্বরের অ্যান্সারও কিন্তু আমরা বের করে ফেলেছি যে এর পরমাণু ক্রমাঙ্ক 15 বা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা একই ব্যাপার। 3 নম্বর বলেছে ভর সংখ্যা কত, ভর সংখ্যাও বের করে ফেলেছি। এর ভর সংখ্যা কত 30। ঠিক আছে, 4 নম্বর বলেছে যোজ্যতা কত। যোজ্যতা এইবার দেখো এইখানে আমরা কি বলেছিলাম যে পরমাণুর বাইরের কক্ষে যে ইলেকট্রন সংখ্যা তাকেই তোমার যোজক ইলেকট্রন বলে। তো এইখানে এর কি যোজ্যতা 5 হবে? অ্যান্সার কিন্তু না। তো সঠিক অ্যান্সারটা কত হবে? এবার এখানে একটা বিষয় জানার আছে, সেটা হলো যদি কোনো পরমাণুর বাইরের কক্ষে 4-এর বেশি ইলেকট্রন সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 8 থেকে বিয়োগ করে যে সংখ্যাটা পাবো সেটাই হবে যোজ্যতা। ঠিক আছে, তো এখানে দেখো 4-এর বেশি 5 হয়ে গেছে, তো আমরা সরাসরি এর থেকে 8 থেকে বিয়োগ করব 5, তাহলে পাবো 3, অর্থাৎ এর যে যোজ্যতা সেটা হবে 3। তো আমরা 4 নম্বর কোশ্চেনেরও অ্যান্সার পেয়ে গেলাম। পরের দেখো আরেকটা বলেছে 5 নম্বর কোশ্চেন, পরমাণুটির নিউক্লিয়াসে একটি প্রোটন যোগ করলে নতুন পরমাণুটির প্রকৃতি কেমন হবে। তো এ মৌল ছিল, এ মৌলটার অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা ছিল 15, ভর সংখ্যা ছিল 30। এবার একটা প্রোটন সংখ্যা যোগ করব। তো এই মৌলটা একটা প্রোটন সংখ্যা যদি যোগ করি তাহলে 15-র সঙ্গে 1 যোগ করলে এটা হয়ে যাবে 16। আর যেহেতু আমি প্রোটন সংখ্যা যোগ করছি ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, তো ভর সংখ্যা 30ই থাকবে। তো এই 16 যার অ্যাটমিক নাম্বার সে মৌলটা কি? আসলে এটা সালফার। পর্যায় সারণীর 16 নম্বর গ্রুপে বর্তমান থাকে। ঠিক আছে, তো যদি আমি একটা প্রোটন যোগ করি তাহলে এটা সালফার হয়ে গেল। এর প্রকৃতি কেমন হবে? তো যদি প্রোটন যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে? প্রোটন পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, প্রোটন যোগ করলে এটা পজিটিভ মৌল পরিণত হবে। আর এর যে নতুন ইলেকট্রন বিন্যাস হবে, প্রথম কক্ষে সর্বোচ্চ 2টি থাকতে পারে, তারপরে 8টি, তো 10, আর শেষের কক্ষে থাকবে 6টি। তো 6 পরমাণুটির মধ্যে 2টি নিউট্রন যোগ করলে ইলেকট্রন বিন্যাস কেমন হবে? তো এ মৌল ছিল যার প্রোটন সংখ্যা ছিল 15 আর ভর সংখ্যা ছিল 30। এবার দুটো নিউটন যোগ করব, দুটো নিউটন যোগ করলে সরাসরি ভর সংখ্যার সঙ্গে যুক্ত হয়,
তাহলে নতুন যে মৌলটা হবে যার প্রোটন সংখ্যা 15 আর ভর সংখ্যা 32। এবার আমরা কি জানি যে নিউট্রন সংখ্যা যদি যুক্ত হয় তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, কারণ নিউট্রন নিস্তড়িত, এর কোনো চার্জ নেই। তো ইলেকট্রন বিন্যাসের কোনো পরিবর্তন হবে না, ইলেকট্রন বিন্যাস সেম থাকবে। এখানে তাই দেখো বলেছে ইলেকট্রন বিন্যাস কেমন হবে, সেম থাকবে। পরমাণুটির বাইরের কক্ষে 3টি ইলেকট্রন যোগ করলে ওর ইলেকট্রন বিন্যাস কেমন হবে। এবার ওই পরমাণুটি তার বাইরের কক্ষে 3টি ইলেকট্রন যোগ করে দিচ্ছ। তো আগে মৌলটা ছিল এ, যার প্রোটন সংখ্যা ছিল 15, ভর সংখ্যা ছিল 30, 3টে ইলেকট্রন যোগ করে দেব। 3টে ইলেকট্রন যোগ করলে এখন মৌলটা কি হয়ে যাবে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, ভর সংখ্যা সেম থাকবে। আগে ছিল 15, 3টে ইলেকট্রন আমি কি করলাম, যোগ করলাম, 3টে ইলেকট্রন যোগ করলাম, তাহলে এটা হয়ে যাবে 18, অর্থাৎ এর প্রোটন সংখ্যা হয়ে যাবে 18। আর এই মৌলটার যে ইলেকট্রন বিন্যাস কেমন হবে, 2, 8, 10 আর রিমাইন্ডার আছে 8, অর্থাৎ শেষের যে কক্ষ সেখানে 8টি ইলেকট্রন থাকবে। তো শেষের কক্ষে 8টি ইলেকট্রন থাকলে এটা কি হবে, স্টেবল মৌল হবে, অর্থাৎ সুস্থিত মৌল হবে। এটা কোনো মৌলের সঙ্গে আর বিক্রিয়া করবে না। তো এই মৌলটা আসলে কি পর্যায় সারণীর, এটা আর্গন, আর্গন যার অ্যাটমিক নাম্বার 18। ঠিক আছে, আর কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করে না, এটা একটি স্টেবল মৌল, নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, নেক্সট বলছে মূল পরমাণু এবং ওই কণার মধ্যে কোনটি বেশি সুস্থিত হবে এবং কেন। বলেই দিলাম অ্যান্সার, কারণ যে বাইরের কক্ষে এটা সম্পূর্ণরূপে ইলেকট্রন সংখ্যা দ্বারা ভর্তি আছে, ভর্তি আছে মানে এ স্টেবল থাকবে, সুস্থিত থাকবে। ওকে, আর কেন থাকবে, ওই বললাম এটার বাইরের কক্ষ সম্পূর্ণরূপে ভর্তি আছে, এর জন্য এটা সুস্থিত থাকবে। আর মূল যে পরমাণু যেটা ফসফরাস ছিল, এটা কিন্তু এর বাইরের কক্ষে ইলেকট্রন সম্পূর্ণরূপে ভর্তি ছিল না, খালি ছিল। এর জন্য ও চাইছিল এক্সট্রা যে ইলেকট্রনটা বের করে দিতে, অথবা এক্সট্রা কোনো ইলেকট্রন নিয়ে আসতে, যাতে ও সুস্থিত হয়। হচ্ছে মূল পরমাণু এবং 6 নম্বরে উল্লেখিত পরমাণুর মধ্যে সম্পর্ক কি। তো মূল পরমাণু আমি জানি যার প্রোটন সংখ্যা 15 এবং ভর সংখ্যা 30। আর 6 নম্বর যে মৌলটা সেটা দেখো এখানে দুটো নিউট্রন যুক্ত করা হয়েছিল মূল পরমাণুর সঙ্গে। তো মূল পরমাণু ছিল 15 যার প্রোটন সংখ্যা, আর 30, 30-এর সঙ্গে 2 যদি নিউট্রন যোগ করি তাহলে এটা যাবে 32। তো 6 নম্বর যে মৌলটা সেটা ছিল এ 15 প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা 32। তো এটা কি হয়ে যাবে, এ 15 ভর সংখ্যা 32। তো এর মধ্যে সম্পর্ক কি দেখো, এখানে প্রোটন সংখ্যা এর 15, এরও প্রোটন সংখ্যা 15। তাই এই যে মৌলটা এরা পরস্পর কি হয়, প্রোটন সংখ্যা সেম থাকলে আইসোটোপ হয়। তো এরা পরস্পর কি, আইসোটোপ, এরা পরস্পর আইসোটোপ। মূল পরমাণুটি শনাক্ত করো। মূল পরমাণু আগেই বলে দিয়েছি অ্যান্সার, এই যে এখানে মূল পরমাণুটি হচ্ছে ফসফরাস। চলো পরের কোশ্চেন আসি। নিচের পরমাণুগুলির মধ্যে কোন কোন পরমাণুগুলি আইসোটোপ, আইসোবার, আইসোটোন নির্ণয় করো। দেখো এ একটা মৌল, বি, সি, ডি, ই এবং এফ। তো আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমরা এ মৌলটার যে প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা এবং ভর সংখ্যা নির্ণয় করি। তো এই মৌলটার যে প্রোটন সংখ্যা সেটা তোমরা দেখতেই পাচ্ছ 6 হবে, ভর সংখ্যা 13, আর নিউটন সংখ্যা কত, 13 থেকে 6 বিয়োগ করলে 7, এটা নিউটন সংখ্যা। তারপরে বি মৌলটার প্রোটন সংখ্যা বলেছে 20, ভর সংখ্যা বলেছে 24, ভর সংখ্যা বলেছে 40, তাহলে নিউটন সংখ্যা হবে 20। সি মৌলটার প্রোটন সংখ্যা 6 আর ভর সংখ্যা 14, আর এর যে নিউটন সংখ্যা 8। ডি মৌলটার ভর সংখ্যা 19 আর ডি মৌলটার প্রোটন সংখ্যা 19, ভর সংখ্যা 40, আর এর যে নিউটন সংখ্যা, আর এর নিউটন সংখ্যা হবে 21। নেক্সট বলেছে ই যে মৌলটার তার প্রোটন সংখ্যা হবে 7 আর ভর সংখ্যা 14 বলেছে, তো নিউটন সংখ্যা হয়ে যাবে 14 থেকে 7 বিয়োগ করলে 7। আর এফ মৌলটার এর প্রোটন সংখ্যা হবে 17 এবং ভর সংখ্যা হবে 37। এটা যদি বিয়োগ করি 20 হবে নিউটন সংখ্যা। ঠিক আছে, এবার আমরা কি জানি যে যাদের প্রোটন সংখ্যা সেম তারা পরস্পর আইসোটোপ।
তো আইসোটোপ প্রোটন সংখ্যা কার কার সেম আছে, এ মৌলটার সি মৌলটার, এই দুটো মৌল অর্থাৎ এরা পরস্পর আইসোটোপ। এ 6 ভর সংখ্যা 13 আর সি মৌলটার 6 এবং ভর সংখ্যা 14, এরা পরস্পর আইসোটোপ। এবার নেক্সট দেখো বলেছে আইসোবার। আইসোবার যাদের ভর সংখ্যা সমান তাদের আমরা আইসোবার মৌল বলি। তো ভর সংখ্যা ওপরে যেগুলো থাকে তাদের ভর সংখ্যা বলে। এখানে দেখো বি মৌলটা এবং ডি মৌলটা এর ভর সংখ্যা সেম আছে, অর্থাৎ এরা পরস্পর আইসোবার। এ মৌলটা আর ডি মৌলটা এরা পরস্পর আইসোবার। নেক্সট আরেকটা আছে দেখো বলেছে আইসোটোন নির্ণয় করো। তো আইসোটোন কাদের বলা হচ্ছে, দেখো যাদের নিউটন সংখ্যা সেম তাদের আইসোটোন বলা হচ্ছে। এখানে এ মৌলটার 7, এটা 20, এটা 8, এটা 21, এটা 7, এটা 20। তো এখানে এ মৌলটা এবং যে ই মৌলটা আছে এরা পরস্পর আইসোটোন। এ মৌলটা যার প্রোটন সংখ্যা 6, ভর সংখ্যা 13 এবং ই মৌলটা যার ভর সংখ্যা 7 আর যার ভর সংখ্যা 14, প্রোটন সংখ্যা 7, এরা পরস্পর আইসোটোন। আরেকটা দেখো আছে বি মৌল এবং এফ মৌল। বি মৌল যার ভর সংখ্যা 20 এবং যার ভর সংখ্যা 40 এবং প্রোটন সংখ্যা 20, আর এফ মৌল যার ভর সংখ্যা 37 আর প্রোটন সংখ্যা 17। এদের দেখো এরও 20 এরও 20, তাহলে এরা পরস্পর দুটো আইসোটোপ মৌল। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন। পরমাণুর নিউক্লিয়াসে নেগেটিভ কণা নেই, তাহলে নিউক্লিয়াস থেকে নেগেটিভ তড়িৎগ্রস্ত বিটা কণা যাকে ইলেকট্রন বলে সেটা নির্গত হয় কিভাবে? আমরা কি জানি যে একটা পরমাণু চারপাশে কি থাকে, ইলেকট্রন ঘুরে বেড়ায়, মাঝখানে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন সংখ্যা যাকে প্লাস সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আরেকটা থাকে নিউটন সংখ্যা যাকে ফাঁকা স্থান অর্থাৎ এরকম ব্ল্যাঙ্ক থাকে, কারণ নিউটনের কোনো চার্জ নেই এর জন্য এটাকে ফাঁকা রাখা হয়। তো প্রোটন এবং নিউট্রন এই দুটো নিউক্লিয়াসের মধ্যে থাকে, অর্থাৎ একটা পজিটিভ আর একটা নিস্তড়িত। কিন্তু যখন একটি তেজস্ক্রিয় কণা ভাঙে তখন প্রথমে আলফা কণা, তারপরে বিটা কণা, তারপরে গামা রশ্মি নির্গত হয়। আলফা কণা পজিটিভ, তো এখান থেকে প্রোটন পজিটিভ, এটা সম্ভব। কিন্তু বিটা কণা নেগেটিভ, যেটা ইলেকট্রন কণার স্রোত, এই বিটা কণাটা কোত্থেকে আসছে সেটা এখানে প্রশ্নে বলেছে। এই তিনটে কণাই কিন্তু নিউক্লিয়াস থেকে নির্গত হয়, এটা মনে রাখবে, অনেক সময় দিয়ে দিতে পারে। ঠিক আছে, এটা তিনটে কণাই নিউক্লিয়াস থেকে নির্গত হয়। দেখো আসলে ঘটনাটা কি হয়, যখন একটি তেজস্ক্রিয় মৌল বা কোনো মৌল থেকে ইলেকট্রন কণা অর্থাৎ বিটা কণা যখন বের হয় তখন কি হয়, আসলে এই প্রোটন এবং নিউট্রন আছে, এরা কি করবে, পরস্পর চার্জ বিনিময় করবে, অর্থাৎ প্রোটনটা নিউট্রনে, নিউট্রনটা প্রোটনে, এইভাবে অবিরাম চার্জ বিনিময় করে, এইভাবে তাদের কণাগুলো পরিবর্তন হয়। আর এটা প্রথম লক্ষ্য করে এবং বলেছিলেন যে এটা প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী হাইজেনবার্গ। বিজ্ঞানী হাইজেনবার্গ এটা প্রথম লক্ষ্য করেন এবং তিনি এটাকে বিশ্লেষণ করে। আর এর নাম তিনি দেন নিউক্লিয়ার ফোর্স, অর্থাৎ পারমাণবিক বল বা নিউক্লিয় বল। তিনি এর নাম দেন নিউক্লিয় বল। যখন প্রোটন এবং নিউট্রন চার্জ বিনিময় করে, অর্থাৎ নিউট্রনটা প্রোটন, প্রোটনটা নিউট্রনে পরিবর্তন হচ্ছে, তখন কি হচ্ছে, এই নিউট্রন যখন প্রোটনে কনভার্ট হচ্ছে তখন এই বিটা কণা নির্গত হচ্ছে, বিটা কণা নির্গত হচ্ছে। আর বিটা কণা যখন নির্গত হচ্ছে, এই একা নির্গত হয় না, এর সঙ্গে আরেকটা কণাকে নিয়ে বের হয়। ঠিক আছে, যখন আলফা কণা বের হয় তখন ও একাই নির্গত হয়ে যাবে, কিন্তু বিটা কণা এই একা নির্গত হবে না, এর সঙ্গে আরেকটি পার্টিকেলকে নিয়ে এ নির্গত হয়, যাকে বলা হয় নিউট্রিনো। আর নিউট্রিনোর সংকেত এরকম ছোট হাতের ভি হয়। আরেকটা আছে অ্যান্টি নিউট্রিনো, যার মাথায় এরকম একটা দাগ থাকে, এটাকে বলা হয় অ্যান্টি নিউট্রিনো, আর যেটা দাগ থাকে না সেটা নিউট্রিনো। ঠিক আছে, এই মিলে শেষে কি হবে, প্রোটনে কনভার্ট হয়ে যাবে। তো মাঝখানে এই যে প্রোটনটা হচ্ছে আমি বলে দিলাম, এটা আসলে এরকম একটা প্রসেসে হয়। নিউট্রনটা যখন বিশ্লিষ্ট হচ্ছে তখন
বিটা কণা বের হচ্ছে, সঙ্গে নিউট্রিনো কণা বের হবে, আর নিউট্রিনো কণা বের হলে ওটা প্রোটনে পরিবর্তিত হয়ে যাবে। এটা হচ্ছে মেইন প্রসেস, ঠিক আছে। এই প্রক্রিয়াটা মেইনলি তেজস্ক্রিয় পরমাণু বা তেজস্ক্রিয় অণুর মধ্যে ঘটে। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু পরমাণুর নিউক্লিয়াসেই ঘটবে, মনে রাখবে, পরমাণুর নিউক্লিয়াসেই ঘটে, ঠিক আছে। নিউট্রন থেকে প্রোটনে কনভার্ট, প্রোটন থেকে নিউট্রনে কনভার্ট, এই ঘটনাটা কখন হবে? এর তো একটা নির্দিষ্ট কন্ডিশন আছে, একটা শর্ত আছে। তো যখন, আরেকটা জিনিস জানো, যে এই নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন এটা অনুপাত আকারে থাকে, ঠিক আছে। এই অনুপাতটা যখন 1.5-এর বেশি হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে? দুস্থিত অর্থাৎ আনস্টেবল মৌল পরিণত হয়ে যাবে। আনস্টেবল মৌল এটাকে স্টেবল করার জন্য এ কী করবে? তখন বিটা কণা নির্গত হবে, অর্থাৎ এই নিউট্রনটা প্রোটনে কনভার্ট হয়ে যাবে। আর নিউট্রনটা প্রোটনে কনভার্ট হলে তখন বিটা কণা নির্গত হয়, আর বিটা কণা নেগেটিভ তড়িৎগ্রস্ত, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের কোশ্চেন। নিচের আয়নগুলির কোন কোনটি সম ইলেকট্রন বিশিষ্ট? তো দেখো এখানে বলেছে ম্যাগনেসিয়াম, যার মাথায় আছে দুটো, তার পাশে আছে প্লাস সিম্বল, তারপরে Na প্লাস, তারপরে K প্লাস, তারপরে O2 নেগেটিভ, এটা আছে। বলছে কোনটা কোনটা সম ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সমান। প্রথমে আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখি যে এর ইলেকট্রন সংখ্যা কত আছে। ম্যাগনেসিয়ামের আমরা কি জানি যে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কত? 12। এখানে +2 আছে, অর্থাৎ এই +2টা কি ইন্ডিকেট করছে? ভালো করে বোঝো। ইলেকট্রন সংখ্যা 12, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা 12, অর্থাৎ এই দুটো ইলেকট্রন এই 12 থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে ইলেকট্রন আমরা কি জানি? নেগেটিভ ধর্মী। তো ইলেকট্রন দুটো বেরিয়ে গিয়ে এটা কি হচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে, তাই এখানে +2 সিম্বল দেওয়া রয়েছে। বেরিয়ে গিয়ে এর ইলেকট্রন এখন কত থাকবে? 10। অর্থাৎ এই যে ম্যাগনেসিয়ামের যার ইলেকট্রন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 12, এর থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে ওটা পজিটিভ তড়িৎগ্রস্ত কণায় পরিণত হচ্ছে, ফলে এর ইলেকট্রন সংখ্যা কমে গিয়ে হয়ে গেল 10। ওকে, আশা করি বুঝতে পেরেছ। পরে বলেছে সোডিয়াম, আর এখানে ওপরে আছে প্লাস সিম্বল। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক আমরা কত জানি? 11। এইবার এখানে প্লাস সিম্বল মানে একটা প্লাস সিম্বল আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এর থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে এটা পজিটিভ তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়েছে, অর্থাৎ -1 করলে এটার যে ইলেকট্রন সংখ্যা সেটাও হবে 10। নেক্সট দেখো সি নম্বরে বলেছে পটাশিয়াম, তার মাথায় আছে প্লাস সিম্বল। এবার পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক আমরা কত জানি? 19 জানি। 19-এর থেকে +1 মানে এখান থেকেও একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, অর্থাৎ 19-1, তো এর যে ইলেকট্রন সংখ্যা সেটা হয়ে গেল 18। নেক্সট বলেছে অক্সিজেন 2 আর মাইনাস। অক্সিজেন 2 মাইনাস এটা কি বোঝাচ্ছে? যে অক্সিজেনের যে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা আমরা জানি 8, এর সঙ্গে আরও দুটো ইলেকট্রন যুক্ত হয়েছে, আর ইলেকট্রন আমরা কি জানি? যে এরা নেগেটিভ তড়িৎগ্রস্ত। নেগেটিভ তড়িৎগ্রস্ত যদি যুক্ত হয় কোনো পরমাণুর সঙ্গে, তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। তো অর্থাৎ এর যে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ এর যে ইলেকট্রন সংখ্যা সেটা হয়ে যাবে 10। এবার দেখো এই যে ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং অক্সিজেন, এই তিনটের অ্যাটমিক নাম্বার বা ইলেকট্রন সংখ্যা 10 হচ্ছে, অর্থাৎ এদের বলা হয় আইসো ইলেকট্রনিক। এদের বলা হয় আইসো ইলেকট্রন বা সম ইলেকট্রন। তো এই তিনটে মৌল কিন্তু সম ইলেকট্রন বিশিষ্ট। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, আরেকটা সোডিয়াম প্লাস, আরেকটি অক্সিজেন 2-। এই তিনটে পরস্পর আইসো ইলেকট্রনিক বা সম ইলেকট্রন। নেক্সট দেখো আরেকটা বলেছে বোরনের পারমাণবিক গুরুত্ব 10.8। প্রকৃতির মধ্যে বোরনের দুটি আইসোটোপের, একটা হচ্ছে বি, যার প্রোটন সংখ্যা 5 এবং ভর সংখ্যা 10, আরেকটি প্রোটন সংখ্যা 5 এবং ভর সংখ্যা 11, শতকরা পরিমাণ কত? তো এরকম একটা অঙ্ক আগেও করে দিয়েছি, পরের পেজে যাই। পারমাণবিক গুরুত্ব ইকুয়ালস টু পারমাণবিক গুরুত্ব
ইকুয়ালস টু আমরা কি করেছিলাম, আগের যে দুটো আইসোটোপ ছিল এটা অনুপাতে আকারে ছিল, এখানে অনুপাত আকারে কিছু বলে দেয়নি, এখানে দুটো আইসোটোপের পরিমাণ, দুটো আইসোটোপ বলে দিয়েছে এবং এদের শতকরা পরিমাণ কত সেটা জিজ্ঞাসা করেছে। আমি ধরে নিই যে বোরন যার প্রোটন সংখ্যা 5 এবং ভর সংখ্যা 10, এটা k% আছে, ঠিক আছে। আর যার অ্যাটমিক নাম্বার 5 এবং ভর সংখ্যা বলে দিয়েছে 11, এটার আমি ধরে নিই যে টোটাল 100%, তার থেকে k% যদি প্রথমটার থাকে তাহলে বাদ বাকি আছে 100 মাইনাস k%, এটা থাকবে। এইবার এখানে দেখো বোরনের পারমাণবিক গুরুত্ব প্রশ্নে বলে দিয়েছে 10.8, তো 10.8 ইকুয়ালস টু আমি লিখতে পারি যে প্রথমটার ভর সংখ্যা 10 তার সঙ্গে k% আর যোগ তারপরেরটার ভর সংখ্যা 11 গুণ 100 মাইনাস k%, এটা হলো। আর ডিভাইডেড বাই টোটাল কত পার্সেন্ট, 100%, এই দুটোকে যদি যোগ করি 100% হবে, তো ডিভাইডেড বাই 100 হবে। মোট যে পার্সেন্টেজ সেটা দিয়ে দিলাম ভাগ করে, হয়ে গেল। এবার এটা যদি আমি কোণাকোণি গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে 1080, তো এটা 10k আর যোগ 11 আরো দুটো শূন্য আর বিয়োগ 11k, এটা হচ্ছে। এটা যদি বিয়োগ করি তাহলে মাইনাস হবে k, আর এই 1100কে এই পাশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে মাইনাস 20। তো এই মাইনাস কাটলে k এর মান আমি পাচ্ছি 20, অর্থাৎ যে প্রথম আইসোটোপ আছে বোরনের তার পার্সেন্টেজ হচ্ছে 20%, আর বোরনের দ্বিতীয় যে আইসোটোপ আছে 20% যদি প্রথমটা থাকে তাহলে বাকি আছে 80%, তো দ্বিতীয়টার হবে 80%। তো এখানের এই যে অ্যান্সারটা হবে প্রথমটার এটা 20%, দ্বিতীয়টা আছে 80%, তো এটা হবে সঠিক অ্যান্সার। তো এটা ছিল ছোট্ট ভিডিওটি, থ্যাংক ইউ।